হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ৫৬তম ক্লাসে উপস্থিত হয়েছি। যারা এখনো ক্লাসে জয়েন করেনি তাদের ক্লাসে জয়েন করে নিন। ওয়ালাইকুম সালাম মামুন ভাই। আজকে আমরা আইটিপি এক্সাম প্রিপারেশন 2024 এর ৫৬তম ক্লাসে উপস্থিত হয়েছি। ওয়ালাইকুম সালাম সানিয়া ফ্রোজা। আলহামদুলিল্লাহ ভালো আছি মামুন ভাই। আজকে আমরা আয়করের ১৪তম অঙ্ক করব। আজকে আমরা দেখব হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা আয় ও কর পরিগণনা। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মিস আসমা 2024-25 করবর্ষে নিম্নলিখিত বেতন ও ভাতা পেয়েছেন। তার মাসিক মূল বেতন হচ্ছে 19,300 টাকা। উৎসব বোনাস 2টি মূল বেতনের সমমান। চিকিৎসা ভাতা আছে 2,000 টাকা, আপ্যায়ন ভাতা আছে 3,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা আছে 7,720 টাকা। ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনি 1,500 সিসি একটি গাড়ি বরাদ্দ পেয়েছেন। ওয়ালাইকুম সালাম মেহেদি হাসান ভাই। তার গৃহ সম্পত্তি ভাড়া হইতে 50,000 তার গৃহ সম্পত্তির ভাড়া হইতে 50,000 টাকা, কৃষি খাতে 10,000 টাকা, মিউচুয়াল ফান্ড হতে লভ্যাংশ প্রাপ্তি 1,35,000 টাকা, ব্যাংক সুদ 10,000 টাকা। লভ্যাংশ ও ব্যাংক সুদের উপর 10% হারে উৎসে কর কর্তন করা হয়েছে। তার নিট সম্পদের পরিমাণ 20,30,00,000 টাকা। নিট সম্পদের পরিমাণ 20,30,00,000 টাকা। 40,000 টাকার 3 বছর মেয়াদী একটি সঞ্চয়পত্র ক্রয় করেছেন। জীবন বীমা প্রিমিয়ার 5,000 টাকা। তার আয় ও কর পরিগণনা করতে হবে। আপনারা যারা খাতা কলম নেন নাই, খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান।
যারা এখনো খাতা কলম নিয়ে রেডি হন নাই তারা তাড়াতাড়ি খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। আমরা এখন অঙ্ক করতে শুরু করব। বাকিটা লিখলাম না। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তার মূল বেতন 19,300 টাকা। তার বোনাস আছে 2টি, উৎসব বোনাস 2টি, আর হচ্ছে তার চিকিৎসা ভাতা আছে চিকিৎসা ভাতা হচ্ছে 2,000 টাকা। তার আপ্যায়ন ভাতা আছে 300 টাকা। ভারী ভাড়া ভাতা আছে 7,720 টাকা। তারপরে আমরা এটা বিনিয়োগটা তারপরে দেখি। তার আয়টা আমরা আগে পরিগণনা করি। আমরা জানি মূল বেতন 19,300। এখানে কিন্তু কোনো কিছু বাদ যাবে না, যেহেতু উনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। 12 গুণ 2টা হচ্ছে 19,300 টাকার 2টা। চিকিৎসা ভাতা আছে 2,000 টাকা মাসিক, যেত তাহলে 12 দিয়ে গুণ হবে। আপ্যায়ন ভাতা আছে 300 টাকা, যেত বাড়ি ভাড়া আছে। তারপরে আরেকটা জিনিস ছিল, আপনাদের মনে আছে কিনা, 1500 সিসি তার একটা গাড়ি ছিল।
1500 সিসির একটা গাড়ি ছিল। তো গাড়ি সুবিধা আমরা জানি 2500 সিসি পর্যন্ত 10,000 টাকা, 2500 সিসি পর্যন্ত 10,000 টাকা। 2500 সিসি পর্যন্ত 10,000 টাকা। $10,000 হলে তার 10,000 গুণ 12 দেখি আমরা কত আসে। ওয়ালাইকুম সালাম লাভলি আপু। এখন 19,300, তার মানে যদি আমরা গুণ দিই 12 দিয়ে তাহলে হয় 2,31,000। 2,31,000। তারপরে হচ্ছে দুইটা উৎসব বোনাস, তাহলে 38,600 টাকা। $38,600। 2,000 আছে তার চিকিৎসা ভাতা, তাহলে 12 দোকানে 24,000। আপ্যায়ন ভাতা আছে 300 টাকা, 3 3600। তারপরে ভারী ভাড়া ভাতা 7,700। গুণ 12, এটা গুণ দেন। বাড়ি ভাড়া ভাতা কত আসে দেখেন, সম্ভবত 92,000। 7 12 84, 92,640। 92,640। তারপরে আছে, আমরা জানি যে 2500 সিসি পর্যন্ত 10,000 টাকা। 2500 সিসি পর্যন্ত 10,000 টাকা, যেহেতু সেটা 1500 সিসি, তার মানে সে প্রতি মাসে 10,000 টাকা। 2500 সিসির বেশি হলে 3500 পর্যন্ত, সেটা অন্য হিসাব। আর 2500 সিসি যদি হয়, 2500 সিসি পর্যন্ত 10,000 টাকায় তার মাসে 1,20,000 টাকা তাকে দেওয়া হয়। তো টোটাল, এটা যদি আমরা টোটাল যোগ করি তাহলে কত আসে দেখেন, আপনারা একটু যোগ করেন কষ্ট করে। 4 লক্ষ, মেহেদী হাসান ভাই লিখছে 4,02,440। 4 লক্ষ না 5 লক্ষ, একটু দেখেন তো। একটু যোগ করেন আপনারা কষ্ট করে। সবাই একটু যোগ করেন। তিন 2,31,000, 31,600 না, 2,31,600, 2,31,600
পরে হচ্ছে 38,600, তারপরে হচ্ছে 24,000, তারপরে হচ্ছে 3600, তারপরে হচ্ছে 92,000, 640, তারপরে হচ্ছে 1,20,000, হলো 5,10,440, 5,09,000 হবে না লাভলি আপু, 5,10,000, 5,10,440, এই অঙ্কটা আপনাদের আসছে কিনা দেখেন। 5,10,440, 5,10,440 টাকা আসছে কিনা দেখেন আপনাদের। মোটেও চাকরি হতে আয়, মোট আয়, চাকরি হতে মোট আয় বাদ যাবে 1/3 অথবা 4.5 লাখ টাকার যদি বেশি হয়। তিন দিয়ে ভাগ দেন এটারে, 1/3 যেহেতু 3 দিয়ে ভাগ দেন, দেখেন কত আসে। ভাগ দিয়ে দেখেন 1,70,000, 147 হয় কিনা দেখেন। যদি এটা 4.5 লাখ টাকার বেশি হতো তাহলে এটা বাদ যেত। 1/3 অথবা 4.5 লাখ টাকা যেটা কম সেটা বাদ যাবে। আমি শর্টকাটে লিখতেছি। বিয়োগ করলে থাকে 3,40,293। এই সংখ্যাটা কিনা দেখেন তো একটু। $293। তার দেখেন, ঠিক আছে। তার ভাড়া হতে আয় আছে, আমরা আগে দেখব যেগুলো নিয়মিত উৎসের আয়, ন্যূনতম কর প্রযোজ্য যেগুলো সেগুলো আমরা পরে দেখব। ভাড়া হতে আয় আছে 50,000 টাকা। তারপরে আছে কৃষি হতে আয় আছে 10,000 টাকা। হয় যোগ করলে হয় 4,229।
এটা হচ্ছে নিয়মিত উৎসের আয়। এটা হচ্ছে নিয়মিত উৎসের আয়। তারপর ন্যূনতম কর প্রযোজ্য এমন উৎস হতে আয় আছে। ন্যূনতম কর প্রযোজ্য, পুরোটা লিখলাম না, ন্যূনতম কর প্রযোজ্য এরকম উৎস হতে আয় আছে। তার আমরা পাইছিলাম হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয় আছে 1,35,000। ব্যাংকে আইসিবি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হতে লভ্যাংশ প্রাপ্তি 1,35,000 এবং ব্যাংক সুদ আছে 10,000 টাকা। সেটার উপরে কিন্তু তিনি 10% উৎসকর প্রদান করছেন। উৎসকর যেহেতু প্রদান করছেন সেটা হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য এমন উৎস হতে আয় 1,35,000। তারপরে সুদ আছে আরো 10,000 টাকা। তাহলে মোট কত হলো? এটা হচ্ছে তার মোট আয় 5,45,293 মোট আয়। আগে নিয়মিত উৎসের আয় যেটা আছে সেটার আমরা বের করতে হবে। নিয়মিত উৎসের আয় কত ছিল আমাদের? এটা ছিল 4,293,000। যেহেতু উনি মহিলা, মিস আসমা বলছিলাম, তাহলে 4 লাখ টাকা পর্যন্ত করমুক্ত থাকলো। কত? 293, 5%। 293 5% কত আসে? 15 টাকা অনলি। 5% আসে 15 টাকা। এখন নিয়মিত উৎসের আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য আয় সব মিলায় মোট আয় হয়েছিল ওনার 5,45,293। প্রথম 4 লাখ টাকা পর্যন্ত কর মুক্ত, পরে থাকলো হচ্ছে পরবর্তী 1 লাখ টাকায় 5%, 5,000 থাকলো হচ্ছে একটা শূন্য মনে কম হয়েছে, থাকলো হচ্ছে 45,293। 10% 4,529.3 হওয়ার কথা। 3 তো 5-এর কম, তার মানে এটা আর করলাম না। তাহলে ওনার মোট আয়কর হচ্ছে 9,529 টাকা। 9,529 টাকা। কিন্তু উনি যেহেতু উনি পঁয়তাল্লিশ 1,45,000 যেহেতু ওনার ন্যূনতম কর প্রযোজ্য আয় ছিল, এর 10% প্রদান করছেন।
10% আসে হচ্ছে 14,500 টাকা। যেহেতু 14,500 টাকা আসে, আমি বলছিলাম এর মধ্যে যদি ন্যূনতম উৎসের আয়ের আয়কর যদি ন্যূনতম উৎসের আয়কর বেশি হয়ে যায় তখন কিন্তু এটা বাদ যাবে, এটাই ধরতে হবে। তো আমরা নিয়মিত পাইছিলাম 15 টাকা, তাহলে আমাদের আয়কর ধরতে হবে 14,515 টাকা। আমরা যেহেতু উৎসকর অলরেডি এটা প্রদান করে ফেলছি, যেটা উৎসকর প্রদান করা হয়ে গেছে সেটা তার কম করা যাবে না, যেহেতু আমাদের মোট আসছে এটা, সুতরাং এটা ধরা যাবে না, ধরতে হবে 14,500 এবং নিয়মিত যেটা ছিল সেটা ধরতে হবে 15। এখন তার বিনিয়োগটা আমরা একটু খেয়াল করি। বিনিয়োগ সঞ্চয়পত্রে ক্রয় ছিল 40,000 টাকা, জীবন বীমায় ছিল 5,000 টাকা, আমরা জানি ওনার সঞ্চয়পত্রে ক্রয় ছিল 40,000 টাকা, জীবন বীমা ছিল 5,000 টাকা, টোটাল হচ্ছে 45,000 টাকা হচ্ছে ওনার বিনিয়োগ। 45,000 টাকা হচ্ছে ওনার বিনিয়োগ। তো বিনিয়োগের 15%, যে 45-এর 15% কত হয়? 6,750। মোটাই কোনটা ধরবেন? নিয়মিত উৎসের আয় যেটা সেটাই ধরতে হবে, নিয়মিত উৎসের আয় যেটা সেটাই ধরতে হবে। 3% আসে হচ্ছে 12,009 টাকা, সর্বোচ্চ 10 লক্ষ টাকা। কম হচ্ছে 6,750 টাকা, 6,750 টাকা। এখন এইখানে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, নিয়মিত উৎসের আয় হতে ওনার আয়কর কত ছিল? 15 টাকা। 15 টাকা ছিল, তো কর রিয়াত 6,700 টাকা পাবে না। এই যে দেখেন, ওনার নিয়মিত উৎসের আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য এমন আয় ছিল 5,45,000। 5,45,000-এর আয়কর আসে হচ্ছে 14,500 টাকা, 14,500 টাকা, 14,500 টাকা না, সরি, 9,529 টাকা, 9,529 টাকা। কিন্তু উনি হচ্ছে আইসিবি ব্যাংক থেকে লাভ পাইছে 1,35,000 টাকা এবং ব্যাংক সুদ পাইছে 10,000 টাকা।
টোটাল 1,35,000 টাকা উনি উৎসের এই টাকা থেকে তিনি উৎসের আয় প্রদান করছেন 10%। 10% উৎসের আয় প্রদান করছেন। 10% উৎসের আয় আছে 14,500 টাকা। যদি নিয়মিত উৎসের আয় এবং টোটাল আয়ের মধ্যে পার্থক্য দেখা দেয়, যদি কম হয়ে যায়, তখন যে আপনি নিয়মিত যে উৎসের আয় প্রদান করছেন সেটাই আপনার আয়কর ধরতে হবে। তখন আর এই 9,000 ধরা যাবে না, যেহেতু আপনি এটা অলরেডি প্রদান করছেন নিয়মিত উৎসের আয়। নিয়মিত উৎসের আয় কখনো কম করা যায় না। আর আপনি নিয়মিত উৎসের আয় বলছি, সরি, নিয়মিত ন্যূনতম কর প্রযোজ্য যেগুলা, ন্যূনতম কর প্রযোজ্য এমন উৎস হতে আয়, এটা আপনার 10%। ব্যাংক সুদ ছিল 35,000 এবং ব্যাংক ক্লাব ছিল 35,000 এবং সুদ ছিল 10,000, টোটাল 1,45,000 ছিল। এটার মধ্যে আপনি 10% প্রদান করছেন। 10% প্রদান করলে এটা হয় আপনার এই 4,229,000 টাকায় সুদ আসছিল 15 টাকা। তো এটা আপনার হবে না, আপনার হবে এটার সাথে 15 যোগ করতে হবে। নিয়মিত ছিল 15 টাকা মাত্র। তো এটা যদি অলরেডি প্রদান করছেন তো আপনার এটাই থাকবে নিয়মিত। আপনি এটা উৎসকর প্রদান করছেন, উৎসকর প্রদান করলে আপনার এটা কিন্তু আসছে, দেখেন, আপনার 5,45,000 থেকে, কিন্তু এটা নিয়মিত উৎসের যেটা প্রদান করছেন এটা থেকে কম, বিদায় আপনাকে এটাই ধরতে হবে। আশা করি বুঝতে পারছেন। কারণ আপনার নিয়মিত ছিল 15 টাকা, তো এটার সাথে 15 যোগ করে দিলেন, কিন্তু এখন আপনার কর রিয়াত পাবেন 6,750 টাকা, যেহেতু আপনার নিয়মিত উৎসের আয় ছিল মাত্র 15 টাকা। নিয়মিত উৎসের আয় ছিল 15 টাকা, তো আপনার সর্বোচ্চ কর রিয়াত পাবেন 15 টাকা আপনার নিয়মিত উৎসের আয়। তাহলে আমরা উৎসে কর এবং নিয়মিত উৎসে মিলাইয়া পাইছিলাম এই টাকাটা, কিন্তু আপনি এখানে কর রিয়াত এটা থাকা সত্ত্বেও আপনি সর্বোচ্চ 15 টাকা কর রিয়াত পাবেন। কারণ হচ্ছে আপনি নিয়মিত উৎসের আয় ছিল, নিয়মিত উৎসের আয়ের মধ্যে আয়কর ছিল আপনার মাত্র 15 টাকা, বুঝছেন? এই 15 টাকা থাকলে এখানে যে অঙ্ক থাকবে এর বেশি কর রেয়াত পাওয়া যাবে না। নিয়মিত উৎসের আয় যেটা থাকবে এটা থেকে যে আয়কর আসবে তার বেশি কিন্তু কর রেয়াত করা যাবে না। সুতরাং আপনার কর রেয়াত পাবেন মাত্র 15 টাকা, 500 টাকা। এখন আপনার মোট সম্পদের পরিমাণ ছিল 20,30,00,000 টাকা। 20,30,00,000 টাকা মোট সম্পদ ছিল 20,30,00,000 টাকা। যদি 20 কোটি টাকার বেশি হয় আমরা জানি 10% হারে সারচার্জ দিতে হয়। 10% হারে সারচার্জ দিতে হয়। %10 হারে যদি আপনি সারচার্জ দেন তাহলে দেখেন এটা 10% হবে, এর 10% আছে 10% কত আসে? এখানে তো 10% হবে না, 20 কোটি টাকা তো 30% হওয়ার কথা, সরি 30% হবে। 4 কোটি থেকে 10 কোটি পর্যন্ত 10%, 10 কোটি থেকে 20 কোটি পর্যন্ত 20%, 20 কোটির বেশি হলে 30%, 50 কোটি পর্যন্ত। তো 30%, তো 30% আসে হচ্ছে 4,350 টাকা। আর আমাদের ছিল হচ্ছে ছিল এটা, টোটাল চার্জ সহ আমরা পাইলাম ওইটা চার্জ সারচার্জ
যোগ করলে হয় 18,850 টাকা। তাহলে উনি উৎসে কর প্রদান করছিল যেটা সেটা বাদ যাবে। উৎসে কর প্রদান 14,500 টাকা। তো ওনাকে পরিশোধ করতে হবে 4,350 টাকা। প্রদেয় কর চার্জ সহ এই টাকাটা। এখন বলেন কে 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 বোঝেন নাই, বলেন কোন জায়গাটা বোঝেন নাই, আমি বোঝানোর চেষ্টা করব। বলেন কে কোন জায়গাটা বোঝেন নাই। কে কোন অংশটা বোঝেন নাই বলেন। কার কোনো প্রশ্ন থাকলে আমি কিন্তু কোন অঙ্কটা কোথা থেকে আসে বারবার বলছি, তারপরে যদি মনে কোনো কারণ থাকে তাহলে আপনি অঙ্কটা আবার দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন, আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।